প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে ব্যাংক সমন্বয় বিবরণী আছে সেটা সম্পর্কে আমি আলোচনা করব। তো আশা করি তোমরা আজকে ক্লাসে সবাই উপস্থিত থেকে এবং মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করবা, আমি সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি। ব্যাংক সমন্বয় বিবরণীটা এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে পরবর্তীতে, তাদের যে বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা খুবই প্রয়োজন। তো সেই হিসেবে আমি চেষ্টা করব আজকে তোমাদেরকে আমি বেসিক বিষয় থেকে তোমাদেরকে আলোচনা করতে, যাতে তোমরা সম্পূর্ণ বিষয়টা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারো। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কী। দেখো, এখানে যেটা বলা আছে যে ব্যাংক কোনো নির্দিষ্ট তারিখে নগদানবন্দি এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পার্থক্যের কারণ বিশ্লেষণ করে যে মিলকরণ বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীটা হলো যে একজন আমানতকারী তার যে ব্যাংকের মধ্যে যে হিসাবটা খোলা হয় সেই হিসাবের মধ্যে অনেক সময় সে বিভিন্ন ধরনের লেনদেন করে থাকে। অনেক সময় ব্যাংকে টাকা জমা দেয় বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার যে হিসাবের বহি আছে সেই হিসাবের বইয়ের মধ্যে সে সঠিকভাবে অনেক সময় এটা লিখতে পারে না লিখতে পারার কারণে এটা গড়মিল দেখা দেয়। সাপোজ 10,000 টাকা ব্যাংকে জমা দিল, সেটা ব্যাংকে জমা হলো, হিসাবের বইতে লেখে না, বা ব্যাংক তার কাছ থেকে টাকা কেটে নিল, সেটা করে না। এসব কারণে এটা গণ্ডগোল হতে পারে, অমিল হতে পারে। তো এইটাই অর্থাৎ একজন আমানতকারী এবং ব্যাংকের আমানতকারীর যে হিসাব, সেই হিসাবটা ব্যাংকের মধ্যে খোলার পরে যেই অমিলগুলো দেখা যায় সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাংক সমন্বয় বিবরণীর দুটো পদ্ধতি আছে, একটা একপক্ষীয় বা একক জের পদ্ধতি, আর একটা দ্বিপাক্ষীয় বা উভয় জের পদ্ধতি। তো তোমাদের পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো একক জের পদ্ধতিটা তোমাদের পরীক্ষায় আসবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে চেষ্টা করব যে এই জেরগুলো কীভাবে আমরা করব, মানে এটা নিয়ে আলোচনা করব, মানে কীভাবে এটা আমরা অঙ্কটা করব একক জের পদ্ধতি। মনে করো যে ব্যাংকের মধ্যে একজন আমানতকারী, মনে করো আমি আমানতকারী, আমি ব্যাংকের মধ্যে একটা হিসাব খুললাম। তাহলে আমার নামে আমানতকারী, আমার যে বই আছে সেই বইয়ের মধ্যে আমানতকারী যাকে বলা হয় ডিপোজিটর, যাকে বলা হয় কেমন, যাকে বলা হয় ডিপোজিটর। আমার নামে যদি কোনো ব্যাংকে হিসাব খোলা হয় তাহলে সেটাকে আমরা ব্যাংক পাসবই বলে থাকি। অর্থাৎ আমি আমানতকারী, আমি যদি ব্যাংকের মধ্যে কোনো একটা হিসাব খুলি, সেই হিসাবের মধ্যে মনে রাখতে হবে যে আমি আমানতকারী, আমার যে ব্যাংকের হিসাব আছে সেটাকে বলা হয় ব্যাংক পাস বই। কেমন, মানে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা একজন আমানতকারী তার হিসাবটা নিয়েই সে ক্যালকুলেশন করবে। তাহলে এখানে আমরা কাজটা কি করব, আমাদেরকে যে বিষয়টা এখানে বুঝতে হবে সেটা হলো যে ব্যাংক এমন এমন লেনদেনগুলো করে যে লেনদেনগুলো আমানতকারী জানে না, আমানতকারী লেনদেন করে সেটা ব্যাংক জানলেও সেটা সঠিকভাবে হিসাব করতে পারে না। তো আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে আগে বেসিক বুঝতে হবে, সেটা হলো যে আমানতকারীর বইয়ের মধ্যে যদি জমা হয়, জমা বলতে আমানতকারী ডেবিট করবে। কেমন, আমানতকারী যদি কোনো কিছু জমা করে, আমানতকারী যদি নগদান বই, এটাকে আমরা বলে থাকি যে নগদান বই। অর্থাৎ আমানতকারীর বইটাকে বলা হয় নগদান বই। তো আমানতকারী যদি কোনো কিছু জমা করে তার নগদান বইয়ে, আমানতকারী সেটাকে ডেবিট করবে। আমানতকারী যদি কোনো কিছু উত্তোলন করে তাহলে সে তার হিসাবের বইতে সে ক্রেডিট করবে। কেমন, আবার ব্যাংক যদি তার কোনো কিছু জমা করে তার হিসাবে, তাহলে ব্যাংক সেটাকে ক্রেডিট করবে। ব্যাংক যদি কোনো কিছু কোনো চার্জ কেটে নেয়, ধরো যেটাকে আমরা চার্জ বলি, ব্যাংক থেকে আমানতকারী যদি কোনো কিছু উত্তোলন করে
উত্তোলন বলো বা চার্জ বলো বা কোনো কিছু কেটে নিয়ে যায়, কমে যায়, তাহলে সেটা আমানতকারী কি করে? ডেবিট করে। আমি আবারও বলছি, একজন আমানতকারী যখন তার ব্যাংক হিসাবের মধ্যে কোনো টাকা জমা করে, তার যে নগদান বই সেখানে যদি জমা করে, তাহলে সে সেটাকে ডেবিট করে। এবং সেম জিনিসটা দেখো, সেম জিনিসটা ব্যাংক হিসাবের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, সেটা কি করে ব্যাংক? সেটাকে সে তোমার ক্রেডিট করে। অর্থাৎ আমানতকারীর কাছে যে জমা সেটা হলো যেটা ডেবিট, ব্যাংকের কাছে সেটা ক্রেডিট। আচ্ছা, এবার আমানতকারী যদি ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করে নিয়ে আসে, তাহলে আমানতকারী তার বইতে ক্রেডিট করে এবং ব্যাংক তার বইতে কি করে? ডেবিট করে, বা যেটাকে আমরা ডেবিট বলে থাকি। কেমন? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আরো কিছু জিনিস আমরা শেখার চেষ্টা করব। সেটা হলো যে আমরা দুটো বিষয় নিয়ে এখানে আলোচনা করব। সেটা হলো, একটা বিষয় হলো যে ডেবিট মেমোরেন্ডাম। কেমন? একটা হলো ডেবিট মেমোরেন্ডাম, কেমন? আরেকটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম বলতে যেটা বোঝায়, এই মেমোরেন্ডামটা কে কাকে পাঠায়? মেমোরেন্ডাম মানে হলো তাকে কোনো না কোনোভাবে জানিয়ে দেওয়া, তাকে জানিয়ে দেওয়া তার হিসাবের অবস্থা। মেমোরেন্ডামটা যে কোনো মেমোরেন্ডামই হোক না কেন, সেটা মনে রাখবা ব্যাংক তথ্য পাঠায় আমানতকারীকে। তার মানে ব্যাংক যদি আমানতকারীকে কোনো তথ্য পাঠায়, তাহলে সেটা ডেবিট মেমোরেন্ডামও হয়, ক্রেডিট মেমোরেন্ডামও হয়। অর্থাৎ ব্যাংক যদি আমানতকারীর অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে বা পরিশোধ করে বা চার্জ করে, তাহলে সেটাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। অর্থাৎ আমানতকারীর যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় এবং ব্যাংক যদি আমানতকারীকে সে তথ্য ফুসিয়ে দেয়, তাহলে সেটা কি বলা হয়? ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মানে কেটে নিয়ে যাওয়া, উত্তোলন করা, কমিয়ে ফেলা। যেমন আমরা অনেক সময় বলি, ব্যাংক থেকে যদি আমরা কোনো চেকের মাধ্যমে টাকা উত্তোলন করি, তাহলে সেটাকে আমরা ব্যাংক আমাদেরকে ডেবিট করে। অর্থাৎ আমার অ্যাকাউন্টকে ব্যাংক টাকাটা যখন আমি তুলে নিয়ে আসি, তখন আমার অ্যাকাউন্টটা ব্যাংক কমিয়ে যায়, মানে আমি ব্যাংক টাকা তুলে ফেলি, তখন ওইটাকে বলা হয় ডেবিট। কেমন? ডেবিট। এই জন্য ডেবিট মেমোরেন্ডাম বলতে, আমার অ্যাকাউন্টে যদি কোনো টাকা কেটে নিয়ে যায়, তাহলে সে তথ্য যদি ব্যাংক আমাকে দেয়, তাহলে সেটা হলো কি? ডেবিট মেমোরেন্ডাম। আর আমার অ্যাকাউন্টে যদি জমা হয়, তাহলে সেটা যদি আমাকে ব্যাংক জানিয়ে দেয়, আমি যদি আমানতকারী হই, সেটাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। ঠিক আছে? তো আসলে তোমরা বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তো ডেবিট মেমোরেন্ডাম হলো আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাওয়া, ক্রেডিট মেমোরেন্ডাম হলো আমার অ্যাকাউন্টে টাকা জমা হওয়া। তো আশা করি তোমরা জিনিসটা মোটামুটি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব। সেটা হলো যে আমরা যখনই কোনো অঙ্ক দেখব ব্যাংক সমন্বয় বিবরণীর, আমরা একক জ্যার পদ্ধতির সেটা আমরা সমাধান করব কিভাবে, সেই বিষয়টাই আমরা এখানে একটু আলোচনা করব। কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটা জিনিস এখানে বিষয় খেয়াল করো। সেটা হলো যে আমরা যখনই অঙ্কগুলো করব, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা একক জ্যার পদ্ধতি বা একপক্ষীয় জ্যার পদ্ধতি, বা যেটাকে আমরা প্রচলিত পদ্ধতিও বলে থাকি। কেমন? প্রচলিত পদ্ধতিও আমরা বলে থাকি, অর্থাৎ নর্মাল। অর্থাৎ এই যে আমি আমানতকারী, এই যে আমার ব্যাংক হিসাব, মনে করো এই আমি এবং আমানতকারী ব্যাংক হিসাব, দুটো হিসাব আমার কাছে আছে। মনে করো যে আমি ব্যাংক থেকে যদি আমি একটা স্টেটমেন্ট নিয়ে আসি, তাহলে সেটা হলো ব্যাংক বিবরণী, বা যেটাকে আমি ব্যাংক স্টেটমেন্ট বলি। আর আমার কাছে যে হিসাবটা থাকবে, মনে করো এটা আমার কাছে আমার হিসাব, এই হিসাবটাতে আমি আমার হিসাব রাখি। তাহলে দুজনে যখন আমি আমানতকারী এবং ব্যাংক যখন আমি আলাদা আলাদা আমরা যখন হিসাবটা রাখি, তখন সেটা হলো যে একক জ্যার পদ্ধতি। অর্থাৎ আমারও একটা জ্যার আছে, এখানে ব্যাংকেরও একটা জ্যার আছে। কেমন? আমানতকারী তার বইয়ের মধ্যে কোন কোন হিসাবগুলো সে জমা করতে পারে, কোন কোন হিসাবগুলো সে
বিয়োগ করতে পারে সেই জিনিসগুলা আমরা প্রথমে আলোচনা করব। মনে করো আমানতকারী তার বইয়ের মধ্যে কোন কোন হিসাবটা সে তার এই নগদান বইয়ের মধ্যে জমা করে আর কোন কোনগুলো তার নগদান বইয়ের মধ্যে বিয়োগ করে মানে কমাই ফেলে সেই জিনিসটাই আমরা এখানে প্রথমে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে আমানতকারী দেনাদার থেকে চেক আদায় করে ব্যাংকে জমা। তার মানে যেটা তোমরা দেখে থাকো যে আদায়ের জন্য জমাকৃত চেক, তারপরে আদায়ের জন্য জমাকৃত চেক মানে আমানতকারী প্রথমে তার দেনাদার থেকে চেকটা গ্রহণ করে সেই চেকটা কোথায় নেয়, সেই চেকটা নিয়ে ব্যাংকে কি করে পাঠিয়ে দেবে। ওকে, এটা প্রথমে আমানতকারী এই কাজটা করে। এরপরে আমানতকারী আরেকটা কাজ করে, সেটা হলো যে আমানতকারী প্রাপ্য বিল বা প্রাপ্য নোট পূর্ণ মূল্য লিপিবদ্ধ করবে। কেমন? পূর্ণ মূল্যে লিপিবদ্ধ। দেখো এখানে এই জিনিসটা কি, মনে করো যে আমানতকারী একটা বিল পেল 10,000 টাকা দামের, সেটা বিল পেয়ে তার হিসাবে সেটা সে জমা করবে। করার পরে ব্যাংকে গিয়ে সেটা বাট্টা করে 9,800 টাকা জমা হলো। এটাকেই বলা হয় প্রাপ্য বিলের টাকা যখন পেয়ে নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধকরণ। যেটা কথা, এটা ব্যাংক প্রাপ্য বিলটা পেল হলো 10,000 এবং ব্যাংকে জমা হলো 9,800। এটাই হলো এই কাজটা। মেইনলি এই দুটা কাজ ব্যাংক আমি আমানতকারী আমি করে থাকি, এছাড়া আর আমি কোনো কিছু যোগ করি না। ওকে, এবার আমি আমানতকারীর পক্ষ থেকে, আমি যেহেতু আমানতকারী, আমি আমার বইয়ের মধ্যে, আমার যে বইটা এখানে আছে সেই বইয়ের মধ্যে আমি কি কি আমার বই থেকে আমি বিয়োগ করতে পারি, যেই লেনদেনগুলো গড়মিল হয়, অর্থাৎ আমি জমা করি আমার নগদান বইয়ের মধ্যে এই দুটো হিসাব যেটা গড়মিল হতে পারে। এবার আমি দেখব আমি কোনগুলো বিয়োগ করে ফেলি আমার হিসাবের বই থেকে যেটা গড়মিল হতে পারে। এক নম্বরে হলো ইস্যুকৃত চেক অথবা চেক কাটা হলো কিন্তু ভাঙানো অথবা উপস্থাপিত হয়নি, এই কাজটা আমি করি। যেমন মনে করো আমি যদি আমার কাছে যারা টাকা পাবে আমি যদি তাদেরকে চেকের মাধ্যমে পরিশোধ করে ফেলি, তাহলে আমরা কি করি? মনে করো আমি 10,000 টাকা একজনকে চেকের মাধ্যমে দিয়ে দিলাম, তাহলে আমি আমানতকারী এই কাজটা আমি বিয়োগ করি, আমার ব্যাংক থেকে সে টাকাটা তুলে নিয়ে যাবে। তাহলে আমরা কি করি? সেটাকে আমরা ব্যাংকে ক্রেডিট করি। ঠিক আছে, এটাকে বলা হয় ইস্যুকৃত চেক বা চেক কাটা হলো, ভাঙানো হয়নি বা উপস্থাপিত হয়নি। এরপরে ব্যাংক আর কি কাজ করে? ওকে, আরেকটা কাজ, নগদান বই আর কি করে? নগদান বই আরেকটা কাজ করতে পারে, সেটা হলো অনেক সময় নগদান বই যখন নাকি তোমার প্রাপ্য চেক যখন গ্রহণ করে, সেই চেকটা তোমার আমানতকারী তার বইয়ে জমা করলে পরবর্তীতে সেটা কি হয়? প্রত্যাখ্যান হতে পারে। তো যাই হোক, এই তিনটা মেইন কাজ একজন আমানতকারী করে, যেটা নাকি ব্যাংকের সাথে তার গড়মিল দেখা দেয়। আমানতকারী অ্যাকচুয়ালি এর বেশি খুব একটা কিছু করার তার সুযোগ নেই, কারণ আমানতকারী দেনাদার থেকে চেক গ্রহণ করে এবং সেটা সে চেকটা ব্যাংকে জমা দেয়, আবার কাউকে চেক দিয়ে দেয় বা কারোর কাছ থেকে প্রাপ্য বিল পেলেও সেটা ব্যাংকে জমা। এছাড়া আমানতকারী তেমন একটা কাজ করে না। আমরা একটা বিষয় খেয়াল রাখবো, আমাদের যে বিষয়টা সেটা হলো আমাদের যদি একজন আমানতকারী, আমি আমানতকারী, আমার যে কাজগুলো ব্যাংক করে, মেইনলি ব্যাংকে আমার সব কাজ করে যা আমি মেইনলি করি না। কীরকম?
সাপোজ ধরো আমার অ্যাকাউন্টে ব্যাংক কি কাজ করে, মানে আমার অ্যাকাউন্টে ব্যাংক কোথায় কোথায় বা কিভাবে টাকা জমা করে, যেগুলোর সাথে আমার ব্যাংকের সাথে একটা গরমিল দেখা দিতে পারে। এক নম্বরে আমরা বলতে পারি যে ব্যাংক জমা সুদ, হ্যাঁ, যেটাকে আমরা বলি যে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, যেটাকে আমরা বলে থাকি ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, এটা আমার অ্যাকাউন্টে ব্যাংক জমা করতে পারে, যেটা আমি জানি না। অর্থাৎ আমি এখানে যে তথ্যগুলো তুলে ধরছি ওই তথ্যগুলো হলো, এই তথ্যগুলোর কারণে ব্যাংকের সাথে একজন আমানতকারীর গড়মিল হতে পারে, বা একজন আমানতকারীর সাথে ব্যাংকের যে হিসাব তার হিসাবে গড়মিল হতে পারে। আচ্ছা, এরপরে আসো 2 নম্বরে প্রাপ্য নোটের টাকা আদায়। আচ্ছা, আরেকটা হতে পারে প্রাপ্য হিসাবের টাকা দেনাদার থেকে আদায় ব্যাংক কর্তৃক। অর্থাৎ ব্যাংক আমার হয়ে আমার দেনাদার থেকে টাকাটা আদায় করে, মানে দেনাদার অনেক দূরে থাকতে পারে, সে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিতে পারে। এরপরে আর কি হতে পারে ভাই, আর কি হতে পারে যেটা নাকি ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে, যেটা আমি আমার নগদান বইয়ে জমা করি না, অথবা আমি ব্যাংক আমার থেকে কেটে নেয়, আমি কাটি না, বিয়োগ করি না। একটা হলো লভ্যাংশ বিনিয়োগের সুদ। লভ্যাংশ এবং বিনিয়োগের সুদ অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হতে পারে, কিন্তু আমি জানি না, যে জন্য আমার সাথে গভর্নমেন্ট ব্যাংকের দেখা যায়। এরপরে আরেকটা হতে পারে যে ব্যাংক জমার সুদ, প্রাপ্য নোটের সুদ, দেনাদার থেকে প্রাপ্ত অর্থ, লভ্যাংশ এবং বিনিয়োগের সুদ। আরেকটা হতে পারে যেটা নাকি অনেক সময় আমি কারো কাছ থেকে যদি চেক গ্রহণ করি, সেটা সরাসরি আমি গিয়ে ব্যাংকে জমা দিই, আমি আমার হিসাবের মধ্যে জমা না করি, যেটাকে আমরা বলা হয় যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংকে, আদায়ের জন্য জমাকৃত চেক নগদান বইতে লেখা হয়নি, মানে এখানে লেখা হয়নি। এই হিসাবগুলা আমার অ্যাকাউন্টে ব্যাংক যোগ করতে পারে। এবার আমরা দেখব আমার হয়ে ব্যাংক কি কাজ করে, যেটা নাকি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিতে পারে, কিন্তু সেটা আমি জানি না। কেমন? তো আমার হয়ে ব্যাংক যে কাজটা করে সেটা হলো, 1 নম্বরে হলো যে আমার কাছ থেকে ব্যাংক চার্জ কেটে নিতে পারে, ব্যাংক চার্জ আমার কাছ থেকে ব্যাংক কেটে নিতে পারে। এরপরে ব্যাংক আমার কাছ থেকে যেটা করে সেটা হলো পাওনাদারকে পরিশোধ করতে পারে। এরপরে ব্যাংক যে কাজটা করতে পারে সেটা হলো যে প্রদেয় বিলের টাকা পরিশোধ করতে পারে আমার হয়ে ব্যাংক। অর্থাৎ আমার হয়ে ব্যাংক প্রদেয় বিলের টাকাটা কি করে, ব্যাংক আমার হয়ে সেটা পরিশোধ করে। কেমন? আচ্ছা, এরপরে ব্যাংক যে কাজটা আমার হয়ে, আমাদের এখানে বুঝতে হবে যে ব্যাংক আর আমার হয়ে কি কাজ করে। তো ব্যাংক আমার হয়ে আর যে কাজ করে সেটা হলো আমার কাছ থেকে ব্যাংক জমাতিরিক্তের উত্তোলনের সুদ। অর্থাৎ ব্যাংক জমাতিরিক্তের উত্তোলনের যে সুদটা সেটা আমার কাছ থেকে ব্যাংক কেটে নিয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে যে বিষয়টা এখন এখানে দেখাচ্ছি মূলত সেটা হলো যে একজন আমানতকারীর সাথে ব্যাংকের মূলত কি ধরনের গড়মিলগুলো দেখা দিতে পারে সেটাই আমি তোমাদেরকে এখানে এখন তুলে ধরলাম। তোমরা এখানে লক্ষ্য করো যে একজন আমানতকারী তার যে বই, তার যে হিসাব, সেই হিসাবের মধ্যে সে এই কাজগুলা করে থাকে। আমানতকারীর যে ব্যাংক হিসাব, সে ব্যাংক হিসাবের মধ্যে এই কাজগুলা করে থাকে। কেমন? সে এগুলা করে থাকে। আমানতকারীর যে ব্যাংক হিসাব, সেখানে কিছু হিসাবে জমা হয় যেগুলা আমানতকারী জানে না, অর্থাৎ আবার কিছু হিসাব থেকে টাকা কেটে নিয়ে যায় যেটা আমানতকারী জানে না।
ওকে। আবার আমানতকারী কিছু কিছু যোগ বিয়োগ করে হিসাব করে, যেটা নাকি ব্যাংকে এফেক্ট করে না। আমি আবারও বলছি, এখানে আমি যে আমানতকারী যে 3টা হিসাব এখানে করলো, এই 3টার মধ্যে 2টো হিসাব ব্যাংকে কখনো এফেক্ট করবে না। কোনটা করে না, মানে এই একক পদ্ধতিতে করে না। একটা হলো এই হিসাবটা, আরেকটা হলো এই হিসাবটা। মনে রাখবা, এই হিসাবটা শুধুমাত্র আমানতকারী তার বইয়ের মধ্যে যোগ করছে, এই হিসাবটা আমানতকারী তার বইয়ের মধ্যে বিয়োগ করছে, যেটা নাকি আর কোথাও সেটা এফেক্ট ব্যাংকের মধ্যে এফেক্ট করে না। এই জন্যই মূলত ভুলটা হয়। আবার এই যে প্রাপ্য বিলটা, এটা কিন্তু ব্যাংকের মধ্যে জমা হয়েছে, তারপরে একটা ভুল আছে, সেটা আমরা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিব। আর ব্যাংকে এখানে যে কটা হিসাব আছে, সেখানে কোনো হিসাবেই এখানে আমানতকারী তার বইতে লেখে না বলেই সেটা ভুল। ব্যাংক যে হিসাবগুলো তার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে গেছে, সেগুলো সম্পূর্ণ নগদান বইতে বিয়োগ হয় না বলেই সেটা আমরা গড়মিল হিসাবে সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে এখানে যে বিষয়টা দেখব সেটা হলো, আমরা এখানে যে জিনিসটা দেখলাম, যে হিসাবগুলো আমরা এখানে দেখলাম, সেগুলা আমরা অঙ্কের মাধ্যমে কিভাবে সমাধান করব সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। যেহেতু একক জের পদ্ধতির মধ্যে হয় ব্যাংকের একটা পক্ষ, আবার আমানতকারী একটা পক্ষ, এখানে 2টো পক্ষ আছে। যেহেতু যে কোনো একটি পক্ষ বা প্রচলিত পদ্ধতিতে, একক জের পদ্ধতিতে, দেখো একক জের পদ্ধতিতে বা প্রচলিত বা একপক্ষীয় পদ্ধতিতে নিয়ম হলো যে কোনো একটা পক্ষকে ধরে তোমাকে হিসাবটা চালিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে বিষয়টা খেয়াল করব সেটা হলো, এখানে যেহেতু 2টো পক্ষ, আমানতকারীর একটি হিসাব, ব্যাংকের একটি হিসাব, তাহলে আমাকে যে কোনো একটি হিসাব ধরে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে মানে যে কোনো একটি পক্ষ সঠিক ধরে আমাকে হিসাবটা করতে হবে, না হলে আমি একপক্ষীয় অঙ্কগুলো করতে পারবো না। তো এই জন্য আমাদেরকে যদি কোনো অঙ্ক তোমাদের আসে, তোমরা কিভাবে বুঝবা যে সেটা ব্যাংক হিসাব স্টেটমেন্টটা সঠিক নাকি আমানতকারীটা সঠিক, মানে কোনটা হিসাব আমরা অঙ্কের মধ্যে দেখে কিভাবে বুঝবো? কারণ আমি যে কোনো একটা পক্ষকে হিসাব ধরে যেহেতু এগোতে হবে, তাহলে কোন পক্ষর হিসাব ধরবো বা কোনটাকে ধরতে বলা হয়েছে অঙ্কেতে, সেটা আমি কিভাবে বুঝবো? যদি কখনো অঙ্কের মধ্যে থাকে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, যদি কখনো তোমরা এই দুটোর একটা হেডিং অঙ্কের মধ্যে দেখো, তাহলে বুঝে নিবা ব্যাংক স্টেটমেন্টটা সঠিক ধরে হিসাবটা করতে হবে। কারণ এর মানে হলো যে, এই কথাটার মানে হলো যে ব্যাংক হিসাব যে বিবরণীটা আমাদের এখানে আছে, সেই হিসাবটা সঠিক। অর্থাৎ এটার মানে হলো যে ব্যাংক বিবরণী হিসাব সঠিক ধরে মিলকরণ করতে হবে। কেন? অর্থাৎ যদি কখনো আমরা অঙ্কের মধ্যে দেখি, তার মানে এই ব্যাংকের যে স্টেটমেন্টগুলো আছে, এখানে মনে করো যে এটা আমার কাছে ব্যাংক, এটা একটা মনে করো আমার কাছে এটা একটা ব্যাংক স্টেটমেন্ট। আমি যদি মনে করি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ পাস বই অনুযায়ী ব্যাংক বিবরণী ব্যাংক জমাতিরিক্ত, এই কথা যদি তোমরা কোথাও দেখো, তাহলে বুঝে নিবা যে আমি আমানতকারী হিসাবে, তুমি আমানতকারী হিসাবে ব্যাংক যে স্টেটমেন্টটা তোমার কাছে আছে, সেটাকে সঠিক ধরেই তোমাকে হিসাবটা করতে হবে।
যদি তুমি ব্যাংক হিসাবটাকে সঠিক ধরে করো, তাহলে ব্যাংক তোমার অ্যাকাউন্টে যে খাতে তোমার অ্যাকাউন্টে টাকাটা ব্যাংক জমা করলো সেই হিসাবটাই তুমি জমা করবা। ব্যাংক তোমার থেকে যে খাতে টাকাটা কেটে নিয়ে যাবে তাই তুমি বিয়োগ করবা। মনে রাখবা, এই পদ্ধতিতে তুমি তোমার আমানতকারীর যে বই, আমার যে আমানতকারীর বই, সেই বইটিকে আমরা সঠিক করছি বা মিলকরণ করছি ব্যাংকের সাথে। তার মানে আমি যদি ব্যাংকটাকে সঠিক ধরে করি, তাহলে এই ধরনের যে এন্ট্রিগুলো আছে সেই এন্ট্রিগুলোতে আমি বুঝবো আমার অ্যাকাউন্টে ব্যাংক টাকাটা কি করছে, জমা করছে। তাহলে আমি আমার আমানতকারীর যে বইটি আছে সেই বইয়ের মধ্যে আমি সেটা কি করব, আমি সেটা জমা করব। কেমন? আবার এই পদ্ধতিতে আমি যদি সঠিক ব্যাংকে ধরি, তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে যে খাতে টাকাটা কেটে নিয়ে গেছে আমি আমার নগদান বইতে সেটা কি করব, বিয়োগ করব। মনে থাকবে, এই পদ্ধতিতে আমি যে হিসাবগুলা করি এই তিনটা হিসাব খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আমার এই তিনটা হিসাব তখন একটা হিসাবটা, বিশেষ করে প্রথমটা এবং তৃতীয়টা, এই দুটা হিসাব কখনোই ব্যাংকের মধ্যে এফেক্ট করবে না বা এফেক্ট করে না। যেহেতু ব্যাংকের মধ্যে এই দুটো হিসাব এফেক্ট করবে না, সেহেতু আমি তোমাদেরকে অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিব কিভাবে সেটা ব্যাংকের মধ্যে গিয়ে এফেক্ট করবে, না করলে কি হবে বা কেন হচ্ছে না সেই জিনিসটা আমরা অঙ্কের মাধ্যমে বুঝবো। তো আশা করি তোমরা জিনিসটা তুলে নিয়েছো। তো এই পর্যায়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই পর্যায়ে আমরা একটি ম্যাথ করার চেষ্টা করব। যে ম্যাথটি আমি তোমাদেরকে এখানেই করার চেষ্টা করব ছোট করে, যাতে তোমরা এই ক্যালকুলেশনটা দেখে তোমরা বুঝতে পারো। কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যে ম্যাথটি এখন করব, ম্যাথটি তোমরা মনে অনেক ছোট, এই জন্য আমি ম্যাথটি বেছে নিয়েছি। ম্যাথটি হলো যে চট্টগ্রাম বোর্ড 2015 চট্টগ্রাম বোর্ড 2015। কেমন? ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 2015। তো আশা করি তোমরা বিষয়টা তুলে নিয়েছো তোমাদের খাতার মধ্যে। আমরা এখন যে অঙ্কটি করব সেই অঙ্কটির মাধ্যমে আমরা বুঝবো যে কিভাবে এটা করে। এখানে দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড 2015-তে দেওয়া আছে নিম্নবর্ণিত তথ্যাবলী 2014 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব নাজিমের হিসাব বই হতে নেওয়া হয়েছে। সেখানে দেখো লেখা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো আমরা একটি ছোট্ট করে একটা ব্যাংক সমন্বয় বিবরণী হিসাবটা আমরা এখানে প্রস্তুত করব। কেমন? এখানে দেখো দেওয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। কেমন? সেটা দেওয়া আছে 40,000 টাকা, 40,000 টাকা দেওয়া আছে। এবার আমরা যোগ করব যে আমি যে এইটার মানে হলো এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হলো ব্যাংক সঠিক, ব্যাংক বিবরণী সঠিক। তাহলে আমি দেখব যে আমার ব্যাংকের মধ্যে কোন কোন খাতে আমার টাকাটা জমা হলো সেটা আমি দেখব। যদি আমার ব্যাংকে এটা কে করছে, তাহলে এটা আমানতকারী এই হিসাবটা করছে, এটা আমানতকারী করছে, আমি আমানতকারী, আমি করছি আমার ব্যাংকটা সঠিক ধরে। তাহলে আমি দেখব ব্যাংক আমার কোন কোন খাতে টাকাটা জমা করছে সেটা আমি জমা করব। এখানে 1 নম্বরে বলছে যে 15,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো, সেটা আদায় হয়নি। তাহলে এখানে যোগ হবে, এটা হবে বিয়োগের মধ্যে দেখো 2 নম্বরে দেওয়া আছে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। কত টাকা? সেটা 15,000 টাকা। কেমন? এটা কিভাবে হলো আমি বলছি। দেখো, সেটা হলো
আমি মনে করো একজন দেনাদার থেকে আমি একটি চেক গ্রহণ করলাম, করে আমি আমানতকারী আমি আমার বইয়ের মধ্যে 15,000 টাকা জমা করলাম। আমি আমানতকারী আমি আমার দেনাদার থেকে একটা চেক গ্রহণ করে সেটা আমি আমার হিসাবে জমা করলাম। প্রশ্ন হলো সেটা কি ব্যাংকের মধ্যে জমা হয়েছে? না, সেটা ব্যাংকে জমা হয়নি। কেন? কারণ ব্যাংকে জমা হয়নি, এখনো পর্যন্ত জমা হয়নি। যেহেতু ব্যাংকে জমা হয়নি, আমি যেহেতু ব্যাংক স্টেটমেন্টটা সঠিক ধরে হিসাবটা করছি, যেহেতু সেটা ব্যাংকে জমা হয়নি, তাহলে আমি তো আমানতকারী আমার হিসাবের মধ্যে সেটাকে আমি জমা করে রাখছি। যেহেতু আমি জমা করছি, আমি তো ব্যাংকের সাথে মিলকরণ করছি। ব্যাংক যেহেতু সেটা জমা হয়নি, যেহেতু ব্যাংক সেটা ব্যাংক জমা করেনি, আমি মনে করি আমানতকারী আমি তো জমা করছি, ব্যাংক তো করেনি। তো যেহেতু ব্যাংক করেনি, তাহলে আমি আবার আমাকে এটা বিয়োগ করতে হবে, না হলে ব্যাংকের সাথে আমার যে মিলকরণ সেটা হবে না। কারণ আমি ধরে নিচ্ছি আমার ব্যাংক হিসাবটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো 3 নম্বরে, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধিত কিন্তু নগদান বইতে লেখা হয়নি। প্রদেয় নোট পরিশোধিত সেটা কত টাকা? সেটা হলো 5,000 টাকা। একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমার অ্যাকাউন্টে ব্যাংক 5,000 টাকা কেটে নিয়ে গেছে, মানে আমার প্রদেয় বিলটা পরিশোধ করে ফেলছে। দেখো, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করছে, আমি একজন আমানতকারী, তাহলে আমি এখন কি করব? আমি বিয়োগ করব, কারণ আমি ব্যাংক হিসাবটাকে ধরে করছি। অর্থাৎ মূল লক্ষ্য হলো ব্যাংক আমার অ্যাকাউন্টে যা করবে তাই আমি নগদান বইতে করব। তাই আমি এখন কি করব? এখানে 5,000 টাকা বিয়োগ করব। এই যে আমি 5,000 টাকা এখানে লিখলাম। এরপরে আসো 3 নম্বরে গেল। 4 নম্বরে 12,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক উপস্থাপিত হয়নি, এটা হবে যোগ। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, কত টাকা? সেটা হলো 12,000 টাকা। ওকে, কিভাবে হলো দেখো, মনে রাখবা আমি একজন আমানতকারী, আমি কারো কাছ থেকে যদি কেউ যদি আমার কাছ থেকে টাকা পায়, আমি যদি তাকে বলি ঠিক আছে তুমি 12,000 টাকার একটি চেক নিয়ে যাও, দিয়ে দিলাম, দিয়ে আমি আমার আমানতকারীর নগদান বইয়ে আমার বইয়ে আমি বিয়োগ করে দিলাম যে ঠিক আছে তুমি টাকাটা নিয়ে যাও, কিন্তু আমি আমার বই তো বিয়োগ করে ফেলছি, তুমি তোমার টাকাটা নিয়ে যাও। সে নিয়ে গেল চেকটা, আমি আমার বইয়ের মধ্যে বিয়োগ করছি, কিন্তু ব্যাংকে কি সেটা বিয়োগ হয়েছে? হয়নি। অর্থাৎ ব্যাংক যেহেতু সেটা বিয়োগ করেনি, কিন্তু আমি বিয়োগ করে আমার হিসাবকে কমিয়ে ফেলছি, সেহেতু আমি এখন কি করব? যোগ করব। নাহলে ব্যাংকের সাথে আমার মিলবে না। ব্যাংক যদি আমার অ্যাকাউন্টে বিয়োগ করতো তাহলে এই হিসাবটা এখানে আসতো না। তাহলে লক্ষ্য করো, আদায়কৃত এবং ইস্যুকৃত এই দুটো জিনিস ব্যাংকে জমা হয়নি বলেই আমি আবার বিপরীতটা করছি, ব্যাংকে জমা হয়নি বলে আমি আবার বিপরীতটা করছি। ওকে, এবার আমরা দেখব 5 নম্বরে যেটা দেওয়া আছে, দেনাদার থেকে ব্যাংক কর্তৃক আদায়, দেনাদার থেকে ব্যাংক কর্তৃক আদায় হলো 9,000 টাকা। কেমন? দেনাদার থেকে ব্যাংক কর্তৃক আদায় কত? 9,000 টাকা। দেখো, দেনাদার থেকে ব্যাংক আমার অ্যাকাউন্টে 9,000 টাকা জমা করলো, তাহলে আমি এখন কি করব? আমি এখন 9,000 টাকা জমা করব, কারণ আমি তো ব্যাংক যা করছে আমি তাই করব। এটা আমি আমানতকারী, আমি আমার হিসাবকে মিলকরণ করছি। ওকে, আচ্ছা। এরপরে 6 নম্বরে বিনিয়োগের সুদ। কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছিলাম বিনিয়োগের সুদ। দেখো, ব্যাংক আমার অ্যাকাউন্টে বিনিয়োগের সুদ জমা করলো কত টাকা? 6,000 টাকা। দেখো, ব্যাংক আমার অ্যাকাউন্টে বিনিয়োগের সুদ জমা করলো, আমি কেমনে বুঝলাম? কারণ আমি তো আমানতকারী, আমি ব্যাংকটাকে তো সঠিক ধরে করলাম। যেহেতু ব্যাংকে আমার টাকাটা জমা হলো, তাহলে আমি যেহেতু আমানতকারী, তাহলে আমিও কি করব? জমা করব 6,000 টাকা। ওকে, 6,000 টাকা। আচ্ছা, এই গেল এটা। এবার আসো 7 নাম্বার, ব্যাংক আমার কাছ থেকে চার্জ কেটে নিল কত? 1,000 টাকা। আমার কাছ থেকে ব্যাংক 1,000 টাকা চার্জ কেটে নিল। যেহেতু ব্যাংক আমার কাছ থেকে 1,000 টাকা চার্জ কেটে নিয়ে গেল, তাহলে আমি আমার আমানতকারীর বইতেও 1,000 টাকা কি করব? বিয়োগ করব। এই যে দেখো, 1,000 টাকা আমি বিয়োগ করলাম। আমানতকারী যে ব্যাংক চার্জ 1,000 টাকা। ওকে, 1,000 টাকা। তাহলে আমাকে এখানে দেখতে হবে কত? 18,000 আর হলো 9,000
২৭,০০০ টাকা। ওকে, ২৭,০০০ টাকা হলে আসে ৬৭,০০০ টাকা। ৬৭,০০০ টাকা, এখানে হলো ২১,০০০ টাকা। তার মানে আমার কাছ থেকে ব্যাংক কত টাকা কেটে নিয়ে গেল? আমার কাছ থেকে ব্যাংক কেটে নিয়ে গেল ২১,০০০ টাকা, আমার অ্যাকাউন্টে ব্যাংক জমা করে দিল ৬৭,০০০ টাকা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এখানে বলা থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে আমরা এখানে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। কেমন? এটাও উদ্বৃত্ত, এটাও উদ্বৃত্ত, এটা নগদান বই অনুযায়ী হলে এটা ব্যাংক বিবরণী অনুযায়ী হবে। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমি এই পদ্ধতিতে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো একক পদ্ধতিতে ব্যাংক এবং আমানতকারী দুটো পক্ষের যে কোনো একটি পক্ষ ধরে যদি তুমি হিসাবটা করো, তাহলে তুমি আরেকটা পক্ষকে মিলকরণ করবা। তবে মনে রাখবা 90% অঙ্কের মধ্যে এভাবেই আসে, ব্যাংকটা সঠিক ধরেই আসে। তো ব্যাংকটা সঠিক তুমি বোঝার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করবা, এটা দেখবা। এটার মানে হলো তোমার অ্যাকাউন্টে ব্যাংক যদি কোনো টাকা জমা করে তুমি এখানে জমা করবা, তোমার থেকে যদি ব্যাংক কোনো টাকা কেটে নিয়ে যায় তাহলে তুমি এখানে বিয়োগ করবা। কেমন? এভাবে হয়ে যাবে। দুটো এন্ট্রিতে প্রবলেম থাকবে, একটা হলো আদায়ের জন্য জমাকৃত যেটা ব্যাংকে জমা হয়নি, একটা হলো ইস্যুকৃত যেটা ব্যাংকে ইস্যু হয়নি, বিয়োগ হয়নি, যেই জন্য দুটো এন্ট্রি বিপরীতভাবে এখানে বসে যায়। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবা। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।